সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সি প্রোগ্রামিং কোর্সের আজকের লেসনে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং বা অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক অ্যালগরিদম এবং ফ্লো চার্ট সম্পর্কে। সুতরাং চলুন আর দেরি না করে আমরা প্রথমেই জেনে নিই আজকের ক্লাসে আমরা কি কি টপিক শিখব। আজকের ক্লাসে আমরা প্রথমেই জানতে পারবো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট এই জিনিস দুইটাই বাকি। তারপরে আমরা জেনে নিব এদেরকে কেন ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা জানতে পারবো অ্যালগরিদম এবং ফ্লো চার্টের সাথে সম্পর্কিত সিউডোকোড বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কে, এবং সর্বশেষে আমরা জেনে নিব কিভাবে একটি রিয়েল লাইফ প্রবলেমের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লেখা হয়। সুতরাং চলুন দেরি না করে আমরা আমাদের প্রথম টপিকে ডাইভ ইন করি। অ্যালগরিদম হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের জন্য যে সেট অফ স্টেপস বা ধাপগুলো ফলো করা হয়। এখানে সেট অফ স্টেপস কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু পরে আমরা যখন অ্যালগরিদমের এক্সাম্পল দেখব তখনই আমরা বুঝতে পারবো সেট অফ স্টেপস বা ধাপ বলতে আমরা কি বোঝাচ্ছি। তার আগে আমরা এটা বুঝে নিই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রবলেম এর একটি স্পেসিফিক মিনিং আছে। এর মিনিং হচ্ছে যে কোনো স্পেসিফিক গোল অর্জনের জন্য যে টাস্ক বা কাজটি করতে হয়। অর্থাৎ যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম হচ্ছে তার একটি স্পেসিফিক গোল বা একটি স্পেসিফিক এন্ড রেজাল্ট থাকতে হবে। এটি খুব ছোট সমস্যা থেকে শুরু করে খুব বড় সমস্যা হতে পারে। আমি যদি খুব ছোট একটি সমস্যার উদাহরণ দিই তাহলে এটি হতে পারে যে কোনো দুটি সংখ্যার যোগফল বের করা। আর যদি একটি বড় সমস্যার উদাহরণ দিই তাহলে এটি হতে পারে একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা। একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আপনি প্রচুর পরিমাণে ডেটা দিবেন এবং পরবর্তীতে সেটা সুন্দরভাবে সেই সিস্টেমটি ম্যানেজ করে আপনাকে আপনার ইন্টেন্ডেড আউটপুট শো করবে। সেটা হতে পারে কোনো ডেটাকে ছোট থেকে বড় আকারে দেখানো, সেটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট ডেটা আপনি যদি খুঁজে বের করতে চান তাহলে সেটাকে সার্চের মাধ্যমে আপনার সামনে আউটপুট হিসেবে তুলে ধরে আনা। এসব বিষয় সম্পর্কে আমরা পরবর্তীতে বিভিন্ন লেসনেও আরো বিস্তারিত জানতে পারবো। সুতরাং আমরা এই লেসনে এই সম্পর্কে আর কথা না বাড়িয়ে চলুন আমরা একটি অ্যালগরিদমের এক্সাম্পল দেখে নিই। আমি যে সমস্যাটিকে বেছে নিয়েছি সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল কিভাবে বের করব। অর্থাৎ খুবই সহজ একটি সমস্যা এবং এর অ্যালগরিদম ডেভেলপ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে একটি অ্যালগরিদম লিখতে হয়। প্রথমেই আমাদের অ্যালগরিদমের প্রথম ধাপ হিসেবে যেটি চলে আসে সেটি হচ্ছে স্টার্ট করা বা কোনো প্রোগ্রামকে ফর্মালি শুরু করা। এটি কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা অত্যন্ত জরুরি। যে কোনো অ্যালগরিদম লেখার ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রাম লেখার ক্ষেত্রে কম্পিউটারকে ফর্মালি জানাতে হয় যে আপনি সেই প্রোগ্রামটি রান করতে চাচ্ছেন বা সেই প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছেন। এর জন্য যে কোনো অ্যালগরিদম বা যে কোনো প্রোগ্রাম লেখার ক্ষেত্রেই আপনাকে ফর্মালি স্টার্ট করতে হবে এবং ফর্মালি এন্ড করতে হবে, যাতে করে কম্পিউটারটি বুঝতে পারে যে আপনি প্রোগ্রামটিকে কোথা থেকে শুরু করতে চাচ্ছেন এবং কোথায় শেষ করতে চাচ্ছেন। দ্বিতীয় ধাপ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা num1 বা নাম্বার 1, num2 বা নাম্বার 2 এবং সাম হিসেবে তিনটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেছি। ভ্যারিয়েবল জিনিসটাই বাকি। পরবর্তীতে একটি লেসনে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে ধারণা দিব, বাট এই লেসনটি বোঝার সুবিধার্থে আমি ছোট্ট করে আপনাদের জন্য ভ্যারিয়েবল কি তা এক্সপ্লেন করে দিচ্ছি। ভ্যারিয়েবল বা চলক হচ্ছে, আমরা যারা বীজগণিত করেছি তারা সকলেই জানি ভ্যারিয়েবল বা চলকের মধ্যে আমরা কোনো একটা নির্দিষ্ট ভ্যালুকে স্টোর করতে পারি। কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে ভ্যারিয়েবল জিনিসটা অলমোস্ট একই। অর্থাৎ ভ্যারিয়েবল হচ্ছে এমন একটি জিনিস যার মধ্যে আপনি কোনো নির্দিষ্ট ডেটা বা নির্দিষ্ট ভ্যালুকে স্টোর করতে পারবেন। যেমন এখানে আমরা তিনটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেছি, নাম্বার 1, নাম্বার 2 এবং সাম। অর্থাৎ এই তিনটি ভ্যারিয়েবলের মধ্যে আপনি যে কোনো ভ্যালু বা যে কোনো সংখ্যাকে স্টোর করতে পারবেন। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখুন আমরা স্টেপ 2তে শুধুমাত্র ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করেছি। ভ্যারিয়েবলগুলোর মধ্যে কোনো সংখ্যা বা ভ্যালু এখন কিন্তু আমরা রাখিনি বা স্টোর করিনি। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে যে কোনো ভ্যারিয়েবলকে বা স্পেসিফিক্যালি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে কোনো ভ্যারিয়েবলকে প্রথমে ডিক্লেয়ার করার প্রয়োজন হয়। এখানে আমরা যেমন নাম্বার 1, নাম্বার 2 এবং সাম তিনটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেছি। প্রশ্ন হতে পারে যে এই নামেই কি ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে হবে? উত্তর হচ্ছে না। ভ্যারিয়েবল ডিক্লেয়ারের অবশ্যই কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে আপনি যে কোনো নাম দিয়ে, এটা হতে পারে ম্যাঙ্গো, এটা হতে পারে ব্যানানা, এটা হতে পারে আপনার নিজের নাম। যেমন আমার নাম কৌশিক, আমি কৌশিক নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেও কম্পিউটার সেটি
পরিপূর্ণভাবে বুঝতে পারবে। সুতরাং চলুন আমরা আমাদের তৃতীয় ধাপে চলে যাই। তৃতীয় ধাপ হচ্ছে রিড দ্য ভ্যালু অফ নাম্বার 1। অর্থাৎ এই যে দেখুন, আমরা নাম্বার 1 বা num1 নামে একটি ভ্যারিয়েবলকে যে ডিক্লেয়ার করেছিলাম, সেটার ভিতরে এখন যে ভ্যালুটা আছে সেটাকে আমরা রিড করছি। কম্পিউটার ফর্মালি এভাবে কোনো একটা ভ্যালু যেটা ভ্যারিয়েবলের মধ্যে থাকে সেটাকে বের করে আনে বা রিড করে আনে। অর্থাৎ স্টেপ 4 কে আমরা বুঝতেই পারছি, স্টেপ 4 হচ্ছে নাম্বার 2 বা দ্বিতীয় যে ভ্যারিয়েবলটা ছিল সেটার ভ্যালুটাকে আমরা রিড করছি বা বের করে আনছি। স্টেপ 5 হিসেবে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফাইনালি যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমার যে দুইটা ভ্যালু বা যে দুইটা সংখ্যা ছিল তাদেরকে আমরা যোগ করছি এই স্টেপে, অর্থাৎ অ্যাড নাম্বার 1 এবং নাম্বার 2। সুতরাং যদি আমরা একটু রিক্যাপ করি এখন পর্যন্ত কি হলো আমাদের প্রোগ্রামে, ধরে নিচ্ছি আমাদের নাম্বার 1 এই ভ্যারিয়েবলটার মধ্যে ছিল 10 এই সংখ্যাটি, নাম্বার 2 এই ভ্যারিয়েবলটির মধ্যে ছিল 5 এই সংখ্যাটি। সুতরাং আমরা যখন স্টেপ 3 তে যাই, সুতরাং আমাদের এই রিড দ্য ভ্যালু অফ নাম্বার 1 যখন হয় তখন এখানে আমরা 10 ভ্যালুটিকে খুঁজে পাই। স্টেপ 4 এ রিড দ্য ভ্যালু অফ নাম্বার 2 যখন হয় তখন আমরা 5 এই ভ্যালুটিকে খুঁজে পাই এবং ফাইনালি যখন স্টেপ 5 এ অ্যাড নাম্বার 1 এবং নাম্বার 2 হয় তখন আমরা ফাইনালি 10 প্লাস 5 15 এই ভ্যালুটিতে পৌঁছাতে পারি। কিন্তু এখানে খেয়াল রাখা জরুরি, আমরা কিন্তু 15 এই ভ্যালুটিতে পৌঁছেছি, এখন পর্যন্ত কিন্তু সেটাকে আমরা তুলে আনিনি বা রিড করিনি। অর্থাৎ স্টেপ 6 এ আমরা এই যে 15 ভ্যালুটা ছিল সেটা আমাদের আরেকটি যে ভ্যারিয়েবল ছিল সেই সাম ভ্যারিয়েবলে আমরা ফাইনালি স্টোর করলাম এবং স্টেপ 7 এ ডিসপ্লে দ্য ভ্যালু অফ সাম এটা যখন আমরা দেখালাম বা ভ্যালুটাকে যখন শো করলাম তখন আমরা কত পাবো, আপনারা যদি আমাদেরকে এই পর্যন্ত ফলো করে থাকেন আপনারা বলতে পারবেন এখানে আমরা পাবো 15, অর্থাৎ আমাদের দুটি সংখ্যার যোগফল। এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্পেসিফিক টাস্কটাকে পরিপূর্ণভাবে সফলভাবে অর্জন করতে সমর্থ হয়েছি এবং স্টেপ 8 হিসেবে আমরা ফাইনালি আমাদের প্রোগ্রামটিকে স্টপ বা এন্ড ঘোষণা করতে পারলাম। এই হচ্ছে একটা সেট অফ স্টেপস যার মাধ্যমে খুবই সহজ একটি সমস্যা, দুটি সংখ্যার যোগফল, এর অ্যালগরিদমটা আমরা ডেভেলপ করে ফেললাম, যে সেট অফ স্টেপস ফলো করলে আমরা এই সহজ সমস্যাটির সমাধান করতে পারি। সুতরাং অ্যালগরিদম সম্পর্কে যদি আমরা বুঝে থাকি, চলুন এবার আমরা ফ্লো চার্ট কি এটি সম্পর্কে দেখে আসি। ফ্লো চার্ট হচ্ছে এই যে আমরা অ্যালগরিদম সম্পর্কে যে জানতে পারলাম, এই অ্যালগরিদমেরই বা এই সেট অফ স্টেপসেরই একটি পিক্টোরিয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি, যে কোনো একটা গ্রাফের মাধ্যমে বা কোনো একটা চিত্রের মাধ্যমে কোনো একটি সমস্যাকে বা কোনো একটি সমাধানকে রিপ্রেজেন্ট করা। পিক্টোরিয়াল শব্দের মিনিং অনেকটা একই। সুতরাং ফ্লো চার্ট এই ওয়ার্ডটি শুনেই আমরা বুঝতে পারছি এখানে কোনো একটি চিত্রের মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধানের স্টেপগুলোকে দেখানো হবে। আমরা একটু পরে যখন ফ্লো চার্টের এক্সাম্পল দেখব তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেকেন্ড বিষয় হচ্ছে এই ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শেপস, সিম্বলস এবং অ্যারো ব্যবহার করা হয়। অর্থাৎ ফ্লো চার্ট চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলেও আপনি আপনার মন মতো সেই চিত্রকে প্রকাশ করতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট কিছু শেপস, সিম্বলস এবং অ্যারোজ আছে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেটি অনুযায়ী আপনাদেরকে ফ্লো চার্টটা আঁকতে হবে। চলুন আমরা এই নির্দিষ্ট সিম্বলগুলো একটু দেখে আসি। এই নির্দিষ্ট সিম্বলের মধ্যে প্রথমেই চলে আসে, আমরা অ্যালগরিদমের ক্ষেত্রে যে দেখলাম, যে কোনো প্রোগ্রামকে ফর্মালি স্টার্ট অথবা এন্ড করতে হয়, অর্থাৎ শুরু এবং শেষ করতে হয় এই সিম্বলটি। এই সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা অনেকটা ওভালের সিম্বল এবং যখন সি প্রোগ্রামিং ক্ষেত্রে ফ্লো চার্ট আঁকা হয় তখন এই সিম্বলটিকে ওভাল নামেই ডাকা হয়, যা হচ্ছে শুরু বা শেষ এই সিম্বলটি প্রকাশ করে। সেকেন্ড সিম্বলটি হচ্ছে ইনপুট এবং আউটপুট। অর্থাৎ একটু আগে আমরা যে দেখলাম আমরা বিভিন্ন সময় ইনপুট নেই এবং ফাইনালি আমাদের প্রোগ্রামের যে আউটপুটটা থাকে সেটা শো করি, তা প্রকাশের জন্য আমরা এই সিম্বলটি ব্যবহার করব, যা দেখতে একটি সামান্তরিকের মতো এবং একে প্যারালেলোগ্রাম নামেও ডাকা হয়। তৃতীয়ত হতে পারে যে আপনার প্রোগ্রামের যে কোনো একটি ধাপে আপনাকে কোনো একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থাৎ কম্পিউটার কোনো একটি ধাপে পৌঁছানোর পর সে সিদ্ধান্ত নেবে যে সে কি প্রোগ্রামটিকে সামনের দিকে আগাবে নাকি প্রোগ্রামটি যেখানে আছে সেখান থেকে বের হয়ে যাবে। আমরা পরবর্তীতে যখন লুপ সম্পর্কে জানতে পারবো তখন এই সিম্বলটির আরো অধিক ব্যবহার আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বাট ফর নাও আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি ডায়মন্ড সিম্বল আছে বা একটি রম্বস সিম্বল আছে, যেটির মাধ্যমে আমরা ডিসিশন বা সিদ্ধান্ত এই ধাপটি প্রকাশ করে থাকি। চতুর্থত আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্র আছে। এই রেক্ট্যাঙ্গেলটির মাধ্যমে আমরা বুঝে থাকি প্রসেস বা প্রক্রিয়া, অর্থাৎ ইনপুট, আউটপুট, সিদ্ধান্ত
এই ধরনের জিনিস ছাড়াও অন্যান্য যে কোনো ধরনের প্রক্রিয়াকে আমরা প্রকাশ করে থাকি প্রসেস বা এই রেক্ট্যাঙ্গেল সিম্বলটির মাধ্যমে। পরবর্তীতে এখানে অ্যারো বা প্রবাহের দিক আছে, অর্থাৎ সিম্বলটির মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি যে ফ্লোচার্টটি কোন দিকে প্রবাহিত হচ্ছে বা আমার প্রোগ্রামটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই সিম্পল ডিরেকশনের জন্য আমরা এই অ্যারো চিহ্নটি ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমাদের যে সিম্বলটি আসে তা হচ্ছে কানেক্টর বা প্রক্রিয়া সিম্বল, যা আমরা প্রকাশ করি একটি বৃত্ত বা সার্কেলের মাধ্যমে। এই লেসনে আমরা যেসব সমস্যার সমাধান করেছি তার সমাধানের জন্য আমাদের এই সিম্বলটি ব্যবহার করার প্রয়োজন পড়েনি, কিন্তু পরবর্তীতে আমরা যখন বড় বড় সমস্যার সমাধানের দিকে আগাবো তখন আমাদের এই কানেক্টর বা প্রক্রিয়া যে সিম্বলটি আছে সেটি ব্যবহারের প্রয়োজন হতে পারে। সুতরাং চলুন, যেহেতু আমরা সিম্বলগুলো সম্পর্কে জেনে নিয়েছি, আমরা আমাদের একটি সহজ সমস্যার সমাধানের মাধ্যমে ফ্লোচার্টের পুরো ব্যাপারটিকে বুঝে নিই। এই ফ্লোচার্টের উদাহরণ হিসেবে আমি যে সমস্যাটিকে বেছে নিয়েছি তা হচ্ছে আমাদের পূর্বে সমাধানকৃত সমস্যাটি, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল কিভাবে বের করব। এটির অ্যালগরিদমটি আমরা অলরেডি দেখে ফেলেছি, সুতরাং এটির ফ্লোচার্টটি যখন আমরা দেখব তখন আমাদের জন্য কানেক্ট করতে বা রিলেট করতেও সুবিধা হবে। প্রথম ধাপ হিসেবে আমরা হয়তো গেস করতেই পারছি, এখানে প্রথম ধাপ হবে অবশ্যই স্টার্ট, কারণ আমরা বলেছি যে কোনো কম্পিউটার প্রোগ্রামকে আমাদের ফর্মালি স্টার্ট বা ফর্মালি শুরু করতে হয়। পরবর্তী ধাপ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট নাম্বার 1 এবং নাম্বার 2, অর্থাৎ অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম নাম্বার 1 এবং নাম্বার 2 বা নাম 1 এবং নাম 2 ছিল দুটি ভ্যারিয়েবল, এখানেও আমরা দুটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম এবং তাদের ইনপুট নিলাম। সেক্ষেত্রে আমরা কত ইনপুট নিয়েছিলাম? নাম্বার 1 এ আমরা ইনপুট নিয়েছিলাম 10, নাম্বার 2 তে আমরা ইনপুট নিয়েছিলাম 5। সুতরাং বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি এখানেও নাম্বার 1 এর ভেতর 10 এবং নাম্বার 2 এর ভেতর আমরা 5 এই দুটি ভ্যালুকে স্টোর করেছি বা ইনপুট নিয়েছি। তার পরবর্তী ধাপে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে আমাদের দুটি ভ্যারিয়েবল ছিল নাম্বার 1 এবং নাম্বার 2, আমরা তাদেরকে যোগ করলাম এবং সাম নামে যে ভ্যারিয়েবলটি ছিল তার মধ্যে স্টোর করলাম। অর্থাৎ আমরা যদি এই ধাপটাকে একটু গভীরে যেয়ে বোঝার চেষ্টা করি, নাম্বার 1 এর ভেতর ভ্যালু ছিল 10, নাম্বার 2 এর ভেতর ছিল 5, অর্থাৎ এই ধাপটি যখন এক্সিকিউট হবে তখন তারা দুইজন যোগ হয়ে যাবে 15 এবং এই 15 সংখ্যাটি সাম নামের যে ভ্যারিয়েবলটি আছে তার মধ্যে অটোমেটিক্যালি স্টোর হয়ে গেল। অর্থাৎ আমরা যদি তার পরবর্তী ধাপে যাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি কি হতে যাচ্ছে। এই ধাপে আমরা সাম নামে যে ভ্যারিয়েবলটি ছিল সেটাকে ডিসপ্লে করে দিলাম, অর্থাৎ সাম ভ্যারিয়েবলের ভেতর যেহেতু 15 ভ্যালুটি ছিল এখানে ডিসপ্লেতেও আমাদের 15 এই ভ্যালুটি চলে আসলো। অর্থাৎ আমি যে দুটি সংখ্যা নিয়েছিলাম 10 এবং 5 তাদের যে যোগফল 15 সেটি আমরা সাম ভ্যারিয়েবলের মাধ্যমে যোগ করে ফাইনালি শো করতে পারলাম। এবং সর্বশেষ ধাপ হিসেবে আমরা জানি কি করতে হয়, আমাদের প্রোগ্রামটিকে ফর্মালি স্টপ বা এন্ড করতে হয়। এই মাধ্যমে আমরা খুবই সহজ একটি সমস্যার সমাধানের মাধ্যমে আশা করি ফ্লোচার্ট ব্যাপারটি সম্পর্কেও বুঝতে পেরেছি। যদি আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুটি বিষয়ই পরিপূর্ণভাবে বুঝে থাকি, চলুন এর সাথে আনুষঙ্গিক যে বিষয়াদি আছে এবং এদেরকে কেন ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিই। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ব্যবহার সম্পর্কে যদি আসি তাহলে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ক্ল্যারিটি। অর্থাৎ যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেমকে যখন আমরা শুরুতে দেখি তখন সেটিকে অনেক বড় প্রবলেম মনে হয়। আমরা যদি সেই প্রবলেমটিকে ছোট ছোট ধাপে ভাগ করে অল্প অল্প কিছু ধাপের সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাই তখন সেই বড় প্রবলেমটিকে আমরা ছোট ছোট প্রবলেমের সমাধানের মাধ্যমে সলভ করে ফেলতে পারি। অর্থাৎ আমরা এই যে ছোট ছোট ভাগে ভাগ করে প্রবলেমকে বুঝা এবং সেই অনুযায়ী প্রোগ্রামকে সমাধান করে ফেললাম, এটা অ্যালগরিদম ফ্লোচার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয়ত, কমিউনিকেশন। অর্থাৎ আপনি একজন প্রোগ্রামার, আপনি আপনার এই কোডটি বা আপনার যে প্রোগ্রামটি আছে এটি অন্য একজন প্রোগ্রামারকে বা ইনফ্যাক্ট নন প্রোগ্রামারকেও বোঝাতে হতে পারে আপনার। আপনি যদি তাদেরকে সেই ডিরেক্ট কোডটি বা ডিরেক্ট প্রোগ্রামটি না দেখিয়ে তাদেরকে যদি অ্যালগরিদম বা ফ্লোচার্টটিকে দেখান তাহলে তাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হয়। কারণ অ্যালগরিদমে আমরা কি করি, ছোট ছোট ধাপের মাধ্যমে সেই বড় প্রোগ্রামটিকে বা বড় সমস্যাটিকে সমাধান করি। ফ্লোচার্টে আমরা চিত্রের মাধ্যমে সহজেই বুঝিয়ে দেই যে এই প্রোগ্রামটিতে আসলে স্পেসিফিক্যালি কি কি হচ্ছে। সুতরাং আমরা যদি কাউকে ডিরেক্ট প্রোগ্রামটি না দিয়ে যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কোনো প্রোগ্রামার বা নন প্রোগ্রামারকে দেই তার জন্য সেটি বোঝা অনেক বেশি সুবিধাজনক হয়। তৃতীয়ত, ডিবাগিং। এই ওয়ার্ডটির সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত না। বাগ হচ্ছে কোনো কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে যেসব ভুল থাকে, অর্থাৎ যখন আমরা একটি প্রোগ্রাম লিখি তখন সেখানে নানা ধরনের ভুল হতে পারে।
ডিবাগিং মানে হচ্ছে এই যে ভুলগুলো হচ্ছে তাকে শুধরানো বা তার সমাধান করা। এই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি ডিবাগিং। ডিবাগিং এর ক্ষেত্রে আপনার মেইন প্রোগ্রামটিকে ডিল করার চেয়ে তার অ্যালগরিদম এবং ফ্লোচার্টকে দেখা অত্যন্ত সুবিধাজনক, কারণ আপনি সহজেই পিক্টোরিয়াল ওয়েতে বা অ্যালগরিদমের ছোট ছোট ধাপ থেকে ভুলগুলো সহজেই খুঁজে বের করতে পারবেন। সুতরাং এই তৃতীয় সমস্যাটি আমরা সহজভাবেই অ্যালগরিদম ফ্লোচার্টের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি। এবং সর্বশেষ এফিসিয়েন্সি। সবগুলো প্রোগ্রামেরই কোনো একটি এফিসিয়েন্সি থাকে, অর্থাৎ সেই প্রোগ্রামটি যে অরিজিনাল প্রবলেমটি ছিল সেটিকে কত সহজভাবে বা কত ভালোভাবে সমাধান করতে পারছে। আপনি যদি কোনো সমস্যার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেন তাহলে সহজেই সেটি দেখে আপনি বুঝতে পারবেন যে সেটি কি সমস্যাটিকে সঠিকভাবে সমাধান করতে পারছে নাকি এর চেয়েও বেটার কোনো উপায় ছিল সেই সমস্যাটিকে সমাধান করার। অর্থাৎ এফিসিয়েন্সি ডিটারমিনেশনের জন্য বা এফিসিয়েন্সি কম্প্যারিজনের জন্য আপনার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অত্যন্ত সাহায্যজনক ভূমিকা পালন করতে পারে মেইন প্রোগ্রামটি বা মেইন কোডটি দেখার চেয়ে। আশা করি আপনারা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ব্যবহার সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। চলুন আমরা আমাদের পরবর্তী টপিক সিউডোকোড এ বিষয়ে চলে যাই। সিউডোকোড শব্দটা শুনে কি বেশি কঠিন লাগছে? শব্দটা কিন্তু কঠিন হলেও এর ব্যবহারটা একদমই কঠিন না। সিউডোকোড এর মানে হচ্ছে নকল কোড। নকল কোডই আবার কি? আসল কোডই বা কোনটা? আসল কোড হচ্ছে আপনি একদম সি প্রোগ্রামিং এর ভাষায় সিনট্যাক্স ফলো করে, অর্থাৎ এক্স্যাক্টলি প্রোগ্রামটিকে লিখতে হয় সেটিকে ব্যবহার করে যখন লিখবেন তখন সেটি হচ্ছে আমাদের আসল কোড বা অ্যাকচুয়াল যে কোডটি আমরা লিখি। সিউডো কোড বা নকল কোড হচ্ছে আপনি আপনার মতো ইংলিশ লাইক স্টেটমেন্টস দিয়ে সেটিকে লিখবেন। ইংলিশ লাইক স্টেটমেন্টস জিনিসটা আবার কি? ইংলিশ লাইক স্টেটমেন্টস হচ্ছে ওই যে আমি সিনট্যাক্সের কথা বললাম, অর্থাৎ এক্স্যাক্টলি কোন উপায়ে একটি লাইনকে লিখতে হয় কোডের সেটিকে সেভাবে লেখা। আর ইংলিশ লাইক স্টেটমেন্টস হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে ইংলিশগুলোকে ব্যবহার করি না, যেমন আমরা কেমন ইংলিশ ব্যবহার করি? আমরা কি এত কষ্ট করে সাম একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি রিয়েল লাইফে যোগ করার ক্ষেত্রে? আমরা কি নাম্বার 1 এই ভ্যারিয়েবলগুলো নিয়ে সেখানে ইনপুট দেই? আমরা কিন্তু দেই না। আমরা কি করি? আমরা খুব সহজে লিখি add 5 plus 10 is equals to 15। এই ধরনের ইংলিশ লাইক স্টেটমেন্টস লিখি বা ইংলিশ লাইক এই ধরনের বিভিন্ন শব্দ লেখার মাধ্যমে আমরা কিন্তু একজন আরেকজনকে বুঝিয়ে ফেলতে পারি যে আমরা এখানে কি করেছি বা কি করতে চাচ্ছি। এই সিউডোকোড বা নকল কোড হচ্ছে এ ধরনেরই একটি বিষয়। আমরা একটু পরে যখন সিউডোকোডের এক্সাম্পল দেখব তখন ব্যাপারটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু সেটিতে যাওয়ার আগে এই যে সিউডোকোড বা নকল কোড লিখব আসল কোড লেখার আগে এটির ব্যবহারই বা কি? এটির ব্যবহার হচ্ছে যে কোনো অ্যাকচুয়াল প্রোগ্রাম বা আসল কোড লেখার ক্ষেত্রে এই সিউডো কোডটি বেশ সহায়ক হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি ওই যে অ্যালগরিদম খুবই সেট অফ স্টেপস ফলো করে লিখবেন, ফ্লোচার্ট এক্স্যাক্টলি কিভাবে পিক্টোরিয়াল ভিউতে শো করতে হয় সেভাবে নিয়ম মেনে লিখবেন, এগুলো কোনো কিছু না মেনে আপনি একদম ইংলিশ লাইক স্টেটমেন্টসে যখন সেটিকে প্রকাশ করবেন অ্যাকচুয়াল কোড লেখার ক্ষেত্রে কিন্তু সেটি বুঝতে আপনাকে বেশ সহায়ক ভূমিকা পালন করতে পারে। এবং পরবর্তীতে এটি এমনভাবে লেখা হয় যেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটিকে ট্রান্সলেট করা যায়। এই ওয়ার্ডটিকে চলুন আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। অর্থাৎ একটি সিউডোকোড যখন আপনি লিখবেন ওই যে add 5 plus 10, add number 1 বা number 2 এই ধরনের জিনিসগুলো যখন আপনি লিখবেন সেটিকে আপনি যেমন সি প্রোগ্রামিং এর সিনট্যাক্সে ফেলতে পারবেন, সেটিকে আপনি কিন্তু পাইথনের সিনট্যাক্সেও ফেলতে পারেন, আপনি কিন্তু জাভার সিনট্যাক্সেও ফেলতে পারেন। অর্থাৎ একটি সিউডোকোডকে আপনি কিন্তু মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সে সহজেই ট্রান্সলেট করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি যদি অ্যাকচুয়াল প্রোগ্রামটি লেখার আগে সিউডো কোডটিকে লিখে ফেলেন এটি কিন্তু আপনাকে খুবই সুবিধাজনক একটি পজিশনে রাখতে পারে। সুতরাং চলুন আমরা দেখে নেই সিউডো কোড একটি সমস্যার কিভাবেই বা লেখা হয়। আমরা এই উদাহরণটির জন্য আমাদের সেই পূর্বের সমস্যাটিকে বেছে নিয়েছি, অর্থাৎ সেই আমাদের ক্লাসিক দুটি সংখ্যার যোগফল কিভাবে বের করব। এটার প্রথম স্টেপ কি হতে পারে আপনারা অলরেডি মনে হয় সবাই বুঝে গেছেন। প্রথম স্টেপটি হবে বিগেইন, অর্থাৎ আমরা প্রোগ্রামটিকে শুরু করব। দ্বিতীয় স্টেপ কি হবে আপনারা হয়তো এটাও বুঝে গেছেন যে রিড নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1 আমাদের যে ভ্যারিয়েবলটি ছিল সেখানে যে ভ্যালুটি আছে সেটিকে রিড করে ফেলো। এর মধ্যে আমরা কি রেখেছিলাম আমাদের আগের কোডে? আমাদের রেখেছিলাম 10 বা 10, সুতরাং এই 10 ভ্যালুটিকে রিড করে ফেললাম আমাদের প্রোগ্রাম। সেকেন্ড যেটি আমরা করে ফেললাম রিড নাম্বার 2, এটার ভিতরে আমরা কি রেখেছিলাম? এটার ভিতরে আমরা রেখেছিলাম 5, অর্থাৎ এই 5 ভ্যালুটি বা 5 ভ্যালুটিকে রিড করে ফেলো। এবং পরবর্তী ধাপ হচ্ছে কি নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করে সাম ভ্যারিয়েবলের মধ্যে রাখো এবং সামের ভ্যালুটিকে সেট করে দাও।
অর্থাৎ এই যে ইংলিশ লাইক স্টেটমেন্টস এর মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটিকে সহজেই প্রকাশ করে ফেলছি, এটি কিন্তু সিউডোকোড। অর্থাৎ আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করার মাধ্যমে আমরা 10 এবং 5কে যোগ করে সাম ভ্যারিয়েবলটিতে কত পেয়ে যেতে পারি? সাম ভ্যারিয়েবলটিতে আমরা পেয়ে যেতে পারি 15, এবং এই 15 ভ্যালুটিকে আমরা ডিসপ্লে করে দিতে পারি সাম ভ্যালুর ভিতরে যে ভ্যালুটি ছিল সেটিকে ডিসপ্লে করে দেওয়ার মাধ্যমে, এবং লাস্ট স্টেপ হিসেবে আমরা কিন্তু প্রোগ্রামটাকে এন্ড করে দিতে পারি। অর্থাৎ এই খুবই সহজ বিষয়টির মাধ্যমে বা এই নকল কোডটির মাধ্যমে আমরা কিন্তু আমাদের আসল কোডে কি করতে হবে সেটি যদি শুধুমাত্র সিনট্যাক্স ফলো করে লিখে ফেলি, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত আমরা যা শিখলাম অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং হচ্ছে আমাদের সিউডোকোড, এই বিষয়গুলো আপনারা উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝে গেছেন। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আমরা এখন একটা রিয়েল লাইফ প্রবলেমকে ডিল করব এবং সেটার অ্যালগরিদম, ফ্লোচার্ট কিভাবে আঁকা হয় সেটি বুঝে নিব, এবং আশা করি এর মাধ্যমে আমরা আমাদের আজকের লেসন থেকে কমপ্লিট একটি প্যাকেজ নিয়ে বের হতে পারবো। সুতরাং চলুন আমাদের রিয়েল লাইফ প্রবলেমটা কি সেটা আগে আমরা বুঝে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো মানুষ দেখা যাচ্ছে, এবং প্রবলেমটি হচ্ছে আমি বা অন্য যে কোনো ব্যক্তি কোনো একটি রুমে যদি যায়, সেই রুমে যদি নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ থাকে, অর্থাৎ আমি কিন্তু জানি না কতজন মানুষ সেখানে আছে, রাইট? সুতরাং নির্দিষ্ট কিছু মানুষ সেখানে আছে, আমি বা অন্য যে কোনো ব্যক্তি সেখানে গেছি এবং বের করতে চাচ্ছি যে রুমে মোট কতজন মানুষ আছেন। অর্থাৎ এই সমস্যাটি কিন্তু আমাদের রিয়েল লাইফের খুবই দৈনন্দিন জীবনের একদম রিলেটেবল একটি সমস্যা। আমরা জানতে চাই একটি রুমে এক নির্দিষ্ট সংখ্যক মানুষ আছে, কিন্তু আমি জানি না কয়জন আছে, আমি জানতে চাই কয়জন আছে। এটি যদি আমি করি তখন আমি কি করব একটু চিন্তা করে দেখুন তো। আমি গিয়ে গুনবো 1 2 3 4 এভাবে ততক্ষণ পর্যন্ত গুনতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রুমে আর কোনো মানুষও বাকি না থাকে। অর্থাৎ রুমের শেষ ব্যক্তিটি পর্যন্ত আমি গুনতে থাকবো, এবং শেষ ব্যক্তিটিকে গোনার পর যে সংখ্যাটিতে আমি রয়ে যাব সেটিই কিন্তু আমার থাকবে সেই রুমের মোট মানুষের সংখ্যা। অর্থাৎ আমি যদি 1 2 3 4 করে গুনতে গুনতে সেই রুমে 100 জন মানুষকে পাই, অর্থাৎ লাস্ট যে 100 সংখ্যাটিকে পেয়েছিলাম সেটি কিন্তু ওই রুমের মোট মানুষের সংখ্যা। এটি যদি আমরা বুঝে ফেলি যে আমরা রিয়েল লাইফে একজন মানুষ কিভাবে সেটা ক্যালকুলেট করবে, চলুন আমরা বুঝি। যদি একজন মানুষ না যে একটা কম্পিউটার সেখানে যায় বা কোনো একটা সিস্টেম সেখানে যায়, তাহলে সে কিভাবে ক্যালকুলেট করবে? সে কিন্তু মানুষের মতো গুনতে পারে না, কিন্তু কোনো কি উপায় আছে সে মানুষ যে স্টেপগুলো ফলো করে সেই স্টেপগুলো সেও ফলো করতে পারবে? উত্তর হচ্ছে আছে। কি করতে পারে? এবার একজন কম্পিউটার প্রোগ্রাম সেখানে গেছে এবং সে বের করার চেষ্টা করছে রুমে মোট কতজন মানুষ আছে। এখানে একটা ছোট্ট বিষয় বলে দেওয়া আপনাদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে কম্পিউটারটি বা সিস্টেমটি সেখানে গেছে, তার কাছে এমন কোনো যন্ত্র আছে বা তার কাছে এমন কোনো উপায় আছে যার মাধ্যমে সে রুমের মানুষ গণনা করতে পারে। সুতরাং চলুন দেখি আমরা যদি এই অ্যাজাম্পশনটাকে ধরে নেই তাহলে সে কি করতে পারে। আমরা যদি সমস্যাটিকে সঠিকভাবে বুঝে থাকি, চলুন দেখি আমরা এর সমাধানের জন্য যে অ্যালগরিদমটি লিখব সেই অ্যালগরিদমটিকে আমরা কিভাবে সহজভাবে লিখে ফেলতে পারি। শুরুর স্টেপটি আপনারা হয়তো অলরেডি বুঝেই গেছেন যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে ফলো করে থাকেন এই পর্যন্ত। শুরুর স্টেপটি হচ্ছে প্রোগ্রামটিকে আমরা ফর্মালি স্টার্ট করব। দ্বিতীয় ধাপে আমরা যা করব সেটি হচ্ছে কাউন্ট টু 0। এই ধাপটি একটু বোঝার ব্যাপার আছে। এখানে কাউন্ট হচ্ছে একটি ভ্যারিয়েবল। যেহেতু পূর্বেই আমরা আপনাদেরকে ছোট্ট করে ভ্যারিয়েবল সম্পর্কে একটু আইডিয়া দিয়ে এসেছি, আশা করি আপনারা ভ্যারিয়েবল কিভাবে কাজ করে তার কিছুটা ধারণা করতে পারছেন। এখানে কাউন্ট ভ্যারিয়েবলটিকে আমরা 0 ভ্যালু দিয়ে প্রথমেই ঠিক করে নিলাম। অর্থাৎ কাউন্ট হচ্ছে এমন একটি ভ্যারিয়েবল যার মধ্যে বর্তমানে 0 ভ্যালু আছে এবং পরবর্তীতে আমরা এই 0 ভ্যালুটিকে নিয়েই কাজ করে যাব। অর্থাৎ কাউন্ট ভ্যারিয়েবলটির ভ্যালু কি আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে থাকবো। কিভাবে চেঞ্জ করব চলুন এবার সেটা দেখে নিই। স্টেপ 3 হচ্ছে অনেক বড় একটা লাইন এসেছে, হয়তো ঘাবড়েও গেছেন আপনারা অনেকে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি খুবই ছোট ছোট ভাগে ভাগ করে আপনাদেরকে এই লাইনটি বুঝিয়ে দিচ্ছি। লাইনটি হচ্ছে রিপিট দ্য ফলোইং স্টেপস, অর্থাৎ নিচে এমন কিছু শর্তাবলী আসবে বা এমন কিছু স্টেপ আসবে যেটা আমাদেরকে বারবার রিপিট করতে হবে। কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় এই যে বারবার রিপিট করতে হয় বা একই জিনিস পুনরায় পুনরায় করতে হয়, এই জিনিসটাকে আমরা বলে থাকি লুপ। লুপ নিয়ে পরবর্তীতে বিস্তারিতভাবে আমরা আপনাদের সাথে আলোচনা করব, বাট আপনাদের বোঝার সুবিধার জন্য ওয়ার্ডটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার আমরা চলুন দেখে নিই তারপরে কি লেখা আছে। এখানে লেখা আছে আনটিল দেয়ার আর নো মোর পিপল ইন দ্য রুম। এই পার্টটি বোঝা সবচাইতে গুরুত্বপূর্ণ এই অ্যালগরিদমের সম্পর্কে। নো মোর পিপল অর্থাৎ সেই রুমে যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তিটি রয়ে গেছেন। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আমি নিজে বা কোনো ব্যক্তি যখন সেই রুমে গিয়েছিল তখন সে কি করেছিল?
যতক্ষণ পর্যন্ত না সেই রুমে মানুষ পেয়ে গেছেন বা ব্যক্তি পেয়ে গেছেন, সেই সর্বশেষ মানুষটি পর্যন্ত বা সর্বশেষ ব্যক্তিটি পর্যন্ত সে গুনে গেছেন। 1 2 3 4 এভাবে করে 100 পর্যন্ত, অর্থাৎ 100 কি সর্বশেষ ব্যক্তি, তাকে সেই পর্যন্ত সে গুনে গেছেন। অর্থাৎ আনটিল দেয়ার আর নো মোর পিপল, একটা মানুষ কিন্তু সেখানে গুনতে থাকে বা গোনাটা কন্টিনিউ করে। কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে হুবহু সেম, অর্থাৎ একটি কম্পিউটার যখন সেখানে যাবে বা সিস্টেম যখন সেখানে যাবে, তখনও সে যতক্ষণ পর্যন্ত না মানুষ পাবে, আনটিল দেয়ার আর নো মোর পিপল, ততক্ষণ পর্যন্ত সে সেখানে গুনতে থাকবে। আমরা যদি এবার স্টেপ 3 এর বাক্যটিকে সঠিকভাবে বুঝে ফেলি, তাহলে চলুন আমরা দেখি কি কি স্টেপ আমাদের আসলে রিপিট করতে হবে এবং কি কি শর্ত মেনেই বা রিপিট করতে হবে। প্রথম স্টেটমেন্ট হচ্ছে বা প্রথম স্টেপ হচ্ছে আস্ক ইফ দেয়ার ইজ অ্যানাদার পারসন ইন দ্য রুম। অর্থাৎ এটা শুনেই বোঝা যাচ্ছে না যে এটা অনেকটা আমি একটা প্রশ্ন করছি বা কম্পিউটার আসলে একটা প্রশ্ন করছে। আমি যদি সেই রুমের ব্যাপারে আবার ফিরে যাই, আমি যখন রুমে ঢুকেছিলাম, আমি প্রথম অনেকগুলো মানুষ দেখে কি করেছিলাম? আমি করেছিলাম হচ্ছে যে আমি সেখানে ঢুকে 1 2 করে গোনা শুরু করেছিলাম। কম্পিউটার এই কাজটা পারে না। সে যা পারে তা হচ্ছে সে ঢুকে প্রশ্ন করতে পারে যে রুমে কি আরো মানুষ আছে? এখন যেহেতু রুমে 100 জন মানুষ আছে, তার প্রথমেই এই কোশ্চেনটির উত্তর কি হবে? কোশ্চেনটির উত্তর হবে হ্যাঁ, মানুষ আছে, অনেক মানুষ আছে। সুতরাং যদি হ্যাঁ হয় তাহলে সে কি করবে? হ্যাঁ হলে সে এই যে কাউন্ট, যে ভ্যারিয়েবলটি বা যে চলকটি ছিল, তার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিবে, অর্থাৎ 1 বাড়িয়ে দিবে বা 1 বাড়িয়ে দিবে। অর্থাৎ কাউন্ট যে ভ্যারিয়েবলটি ছিল তার ভ্যালু শুরুতে ছিল 0, যখন সে কম্পিউটারটি বা সিস্টেমটি রুমে গেল, সে গিয়ে সেখানে মানুষ পেল, এই স্টেপটির উত্তর হলো হ্যাঁ, ইয়েস, তখন সে কি করলো? তার ভ্যালু 1 বাড়িয়ে দিল। অর্থাৎ ওই যে আমি মানুষ হিসেবে গিয়ে গুনে বলেছিলাম 1, কম্পিউটার প্রোগ্রাম সেখানে গিয়ে মানুষ পেয়ে কাউন্টের ভ্যালু বাড়িয়ে করে দিল 0 থেকে 1, 1 বাড়িয়ে। আচ্ছা, পরবর্তীতে কি হবে? যেহেতু সেখানে 100 জন মানুষ আছে, এই স্টেপটা আবার রিপিট হবে, রাইট? আবার যখন রিপিট হবে, এবার তো সে 1 মানুষ পেলো, যেহেতু 100 জন মানুষ আছে, আবার সেম কোশ্চেন করলো, তখন সে কি অ্যান্সার পাবে? অ্যান্সার পাবে ইয়েস, আরো মানুষ আছে। অর্থাৎ এই স্টেপটি পুনরায় হবে। পুনরায় যদি হয়ে যায় তাহলে 1 থেকে এবার ভ্যালু বেড়ে কত হয়ে যাবে? 2। এভাবে করে যদি আরো মানুষ থাকে তাহলে ভ্যালু 2 থেকে কত হয়ে যাবে? 3। এভাবে করতে করতে কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে? যতক্ষণ পর্যন্ত না রুমে সর্বশেষ ব্যক্তিটি আছে, অর্থাৎ আস্ক ইফ দেয়ার ইজ অ্যানাদার পারসন ইন দ্য রুম। এবং যদি একটু চিন্তা করে দেখেন এই প্রোগ্রামটি আসলে কতক্ষণ বা কতবার রান করবে, যেহেতু সেখানে 100 জন মানুষ আছে, সে 100 বার সেখানে হ্যাঁ অ্যান্সার পাবে বা ইয়েস অ্যান্সার পাবে। 100 বারের পরে কিন্তু সে আর হ্যাঁ অ্যান্সার পাবে না। অর্থাৎ এই যে ইনক্রিমেন্টটা হচ্ছে, এই ইনক্রিমেন্টটা বাড়তে বাড়তে কাউন্টের ভ্যালু কততে যেয়ে ঠেকবে? কাউন্টের ভ্যালু 0 থেকে 100তে যেয়ে ঠেকবে। অর্থাৎ এরপরে কিন্তু আর যেহেতু সে মানুষ পাচ্ছে না, তখন কিন্তু সে সেখানে আর 100 ভ্যালুটাকে আর বাড়িয়ে 101 করতে পারছে না। আচ্ছা, 101 করতে পারলো না, সে হ্যাঁ এর বদলে এবার নো পেলো। নো পেলে আমি কি করব? নো পেলে আমি যেটা করব সেটা হচ্ছে ইফ নো, গো টু স্টেপ 4। স্টেপ 4 যদিও আমরা এখনো দেখাইনি, তার মানে আমরা বুঝতে পারছি যখনই সে না পাবে প্রথমবারের মতো, তখনই সে এই যে আমরা যেই একই কাজ বারবার করছিলাম বা রিপিট করছিলাম, যেটাকে আমরা লুপ বলেছি, এই লুপ থেকে কিন্তু সে বের হয়ে যাবে, বের হয়ে স্টেপ 4 এ চলে যাবে। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে ডিসপ্লে দ্য ভ্যালু অফ কাউন্ট। কাউন্টের ভ্যালু এখন কত? কাউন্টের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখন 100। অর্থাৎ যখন আমি ডিসপ্লে দ্য ভ্যালু অফ কাউন্ট করছি, তখন সে আমাকে কত শো করবে? তখন সে আমাকে শো করবে 100। অর্থাৎ আমাদের যে স্পেসিফিক গোলটা ছিল, একটা রুমে কতজন মানুষ আছে সেটা গুনতে হবে, সেই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু সঠিকভাবে গুনে ফেলেছি যে সেই রুমে 100 জন মানুষ আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি রুমে যে একটা মানুষ গুনলাম আর এত কষ্ট করে এতগুলা ধাপ লিখে বা এতগুলা স্টেপ লিখে একটা কম্পিউটার প্রোগ্রামকে দিয়ে সেই রুমের মানুষগুলাকে গুনালাম, মাত্র 100 জন মানুষ, এটা কি আসলে আমাদের জন্য সুবিধাজনক হলো? আমরা কি আসলে সঠিক একটা উপায় বেছে নিলাম? এবার একটু চিন্তা করুন তো, সেই রুমে যদি 100 জন মানুষ না থেকে 10,000 জন মানুষ থাকতো, বা সেখানে যদি 1 মিলিয়ন জন মানুষ থাকতো, যদিও এমন কোন রুম আমার জানা নেই আছে পৃথিবীতে যেখানে 1 মিলিয়ন মানুষ আসলে একসাথে হয়ে যায়, বাট তারপরেও আমি বোঝার সুবিধার জন্য গেস করে নিচ্ছি হয়তো এরকম কোন একটা রুম আছে। সেই 1 মিলিয়ন মানুষকে কি আপনি গুনে শেষ করতে পারতেন বা আমি গুনে শেষ করতে পারতাম? হয়তো পারতাম, বাট আমাদের আসলে প্রচুর সময় ব্যয় হতো সেটার জন্য। এই সিম্পল কাজটাই একটা কম্পিউটার প্রোগ্রাম খুবই তাড়াতাড়ি, খুবই সময় সাপেক্ষভাবে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিতে পারে। অর্থাৎ এটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের আসল সুবিধা বা আসল ব্যবহার উপযোগী প্রধান ব্যবহার।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যদি অনেক বেশি পরিমাণ মানুষও থাকে, একটা কম্পিউটার প্রোগ্রাম কিন্তু এই সিম্পল লুপটাকে ঘোরানোর মাধ্যমে সহজেই গুনে ফেলতে পারবে সেই রুমে আসলে কতজন মানুষ আছে। অর্থাৎ আমাদের স্টেপ 5 বা সর্বশেষ স্টেপ কি হতে পারে? স্টেপ হবে যে স্টপ, অর্থাৎ আমাদের প্রোগ্রাম বা স্পেসিফিক গোলটা অর্জন হয়ে গেছে, এবার তুমি প্রোগ্রাম থেকে বের হয়ে যাও। আশা করি এই যে রিয়েল লাইফ প্রবলেমটা সম্পর্কে আমরা কথা বললাম, এর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে কম্পিউটার প্রোগ্রামিং এর সুবিধাই বা কি এবং একটা সেট অফ অ্যালগোরিদম আসলে কিভাবে লিখতে হয় রিয়েল লাইফ প্রবলেমটা। আমরা যেহেতু অ্যালগোরিদমটাকে বেশ সময় নিয়ে সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করেছি, আশা করি এবার আপনারা এটার পিক্টোরিয়াল ভিউ বা ফ্লো চার্টটাকে খুবই সহজভাবে বুঝে ফেলতে পারবেন। এটা ফ্লো চার্টটা শুরুতেই কি হবে? শুরুতেই হবে স্টার্ট, সব ধরনের প্রোগ্রাম যেভাবে শুরু হয়। পরবর্তীতে হবে সেট কাউন্ট, অর্থাৎ আমাদের কাউন্ট যে ভ্যারিয়েবলটা ছিল সেটার ভ্যালুটাকে 0 করে দাও। এটার কারণ কি বা এটার ব্যাখ্যা কি আমরা কিন্তু অলরেডি জানি। তার পরবর্তী ধাপ হিসেবে আমরা কি করতে পারি? এই যে আমরা যে কথা বলেছিলাম যে আমরা যখন ফ্লো চার্টে সিম্বল দেখিয়েছিলাম তখন এই সিম্বলটির নাম কি ছিল একটু মনে করার চেষ্টা করি। এই সিম্বলটির নাম ছিল ডিসিশন সিম্বল বা সিদ্ধান্ত সিম্বল। অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা ডিসিশন নিচ্ছি বা সিদ্ধান্ত নিচ্ছি যে রুমে কি আর মানুষ আছে, আস্ক ইফ দেয়ার ইজ অ্যানাদার পারসন ইন দ্য রুম। অর্থাৎ এই যে ডিসিশন বা সিদ্ধান্ত নিচ্ছি এটাই কিন্তু আমার লুপটাকে পরিচালনা করছে। ইয়েস হলে কি হবে আমরা কিন্তু জানি, ইয়েস হলে কাউন্টার ভ্যালু একবার বাড়িয়ে দিব। নো হলে কি হবে? নো হলে কাউন্টার ভ্যালু লাস্ট যেটা ছিল সেটা কি আমরা দেখিয়ে দিব, অর্থাৎ সেটাকেই ডিসপ্লে করে দিব। একটু যদি শর্টে বলি, রুমে ধরে নিয়েছিলাম কতজন মানুষ আছে? 100 জন। অর্থাৎ এখানে আসলো, জিজ্ঞেস করলো রুমে কি মানুষ আছে, উত্তর হলো হ্যাঁ। 0 থেকে বেড়ে হয়ে গেল 1। আবার জিজ্ঞেস করলো রুমে কি মানুষ আছে, উত্তর হচ্ছে হ্যাঁ। 1 থেকে হয়ে গেল 2। এভাবে করতে 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 লাস্টে যেহেতু 100 জন মানুষ আছে 100 পর্যন্ত এই লুপটা কন্টিনিউ হলো। যখন 101তম বার সেই লুপটাকে কন্টিনিউ করতে গেল সে উত্তর পেল ওই যে নো। নো পেয়ে সে কি করলো? ডিসপ্লে কাউন্ট করে দিল। অর্থাৎ আমাদের লাস্ট যে ভ্যালুটা ছিল ডিসপ্লের সেই 100 এটাকে শো করে দিল এবং পরবর্তীতে এর মাধ্যমে আমরা প্রোগ্রামটিকে শেষ ঘোষণা করতে পারলাম। সুতরাং আশা করি এই যে প্রবলেমটা ছিল রিয়েল লাইফ প্রবলেমটা, এই রিয়েল লাইফ প্রবলেমটা ফ্লো চার্টটা সম্পর্কেও আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। সুতরাং আমরা চলুন সর্বশেষে দেখে নেই আজকের ক্লাসে আমরা আসলে কি কি সম্পর্কে জানতে পারলাম। প্রথমেই আজকের ক্লাসে আমরা জানতে পারলাম অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট জিনিস দুইটা আসলে কি। দ্বিতীয়ত আমরা জানতে পারলাম অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট আসলে কেন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা তো কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সরাসরি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে গেলেই পারি। তার আগে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট আসলে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় সেটি সম্পর্কে আমরা আজকের ক্লাসে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তৃতীয়ত অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের সাথে সিউডোকোড বা অন্যান্য যেসব আনুষঙ্গিক বিষয় আছে তাও কিন্তু আমরা আজকের লেসনে দেখে নিয়েছি। এবং চতুর্থত কিভাবে একটি রিয়েল লাইফ প্রবলেমে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখতে হয় আশা করি খুবই সহজভাবে আমরা আপনাদেরকে তা বুঝিয়ে দিতে পেরেছি। সুতরাং আপনাদেরকে আমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি এখানে।